আমিরাতুন নিসা ও ডাক্তার মোহাম্মদ আসলামউদ্দিন স্যার, আসলামউদ্দিন স্যারকে এবং আমিরাতুন নিসাকে যৌথ সঙ্গীত পরিবেশনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সবাইকে ঈদ মোবারক। শুরুতেই বলি যে আমরা বিশেষ করে আমি কোনো প্রফেশনাল শিল্পী নই, জাস্ট ঈদ আড্ডায় আপনাদের সামনে হাজির হওয়ার জন্যই আমার এই ছোট্ট পরিবেশনা। যারা সঙ্গীত প্র্যাকটিস করেন তারা অবশ্যই জিনিসটাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, মার্জনীয় দৃষ্টিতে দেখবেন। তো আমরা আমাদের ইয়েতে যে সঙ্গীতটা পরিবেশন করব, যদিও আমার বেবি উনি প্র্যাকটিস করেন, বাট আমি কিন্তু প্রফেশনাল কেউ না, এই সঙ্গীত জগতের কেউ না। তো সবাই একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকায় মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না, আয় খুকু আয় খুকু আয় খুকু আয় খুকু আয় রে আমার সাথে গান গেয়ে যা, নতুন নতুন সুর নে শিখে নে, কিছুই যখন ভালো লাগবে না তোর, পিয়ানোয় বসে তুই বাজাবি রে, আয় খুকু আয়, আয় খুকু আয়। সিনেমা যখন চোখে জ্বালা ধরায়, গরম কফির মজা জুড়িয়ে যায়, কবিতার বইগুলো ছুঁড়ে ফেলি, মনে হয় বাবা যদি বলতো আমায়, আয় খুকু আয়, আয় খুকু আয়, খুকু আয়, আয় খুকু আয়, আয় রে আমার সাথে আয় এখনি, কোথাও ঘুরে আসি শহর ছেড়ে, ছেলেবেলার মতো বায়না করে, কাজ থেকে নে না তুই আমায় কেড়ে, আয় খুকু আয়, আয় খুকু আয়। দোকানে যখন আসি সাজবো বলে, খোপাটা বেঁধে নেই ঠান্ডা হাওয়ায়, আর শীতে যখন চোখ পড়ে যায়, মনে হয় বাবা যেন বলছে আমায়, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় রে আমার কাছে আয় মামনি, সবার আগে আমি দেখি তোকে, দেখি কেমন খোপা বেদেশি তুই, কেমন কাজল দিলি কালো চোখে, আয় খুকু আয়, আয় খুকু আয়। ছেলেবেলার দিন ফেলে এসে সবাই আমার মতো বড় হয়ে যায়, জানি না কজনে আমার মতন মিষ্টি সে পিছু রাগ শুনতে যে পায়,
আয় খুকু আয়, আয় খুকু আয় খুকু আয় খুকু আয়। আয় রে আমার পাশে আয় মামনি, এ হাতটা ভালো করে ধর এখনি, হারানো সেদিনে চল চলে যাই, ছোট্ট বেলা তোর ফিরিয়ে আনি। আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় খুকু আয়। ধন্যবাদ সবাইকে। বাপকে বেটা ঘোড়াইকে ছেলে। এতদিন জানতাম সম্মানিত শ্রদ্ধেয় ডক্টর আসলাম উদ্দিন স্যার একজন অভিভাবক, একজন গুণী ডাক্তার, কিন্তু আজকে যে মামুনির সাথে আমিরাতুন্নিসা সাথে যে যৌথ সঙ্গীত পরিবেশন করলো, এত সুন্দর, এত চমৎকার, এত কণ্ঠস্বর ভালো, এটা কিন্তু আমাদের কারো জানা ছিল না। আজকে কিন্তু আমরা এটা জানতে পারলাম যে আসলামউদ্দিন স্যারও সুন্দর গান করতে পারেন। অসংখ্য ধন্যবাদ দুজনকে। এবার আমাদের মাঝে ছোট্ট সোনামণি আসছে। ছোট্ট সোনামণি একটি ইংরেজি কবিতা নিয়ে আসছেন। ক্লাব ক্লাব, ছোট্ট সোনামণি স্বপ্নীল ধ্রুবকে ক্লাব 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 এবং 1 2 3 কবিতাটি বলার জন্য আহ্বান করছি। স্বপ্নীল ধ্রুব। কেমন আছেন? আচ্ছা, স্বপ্নীল ধ্রুব, খুবই ভালো আছি। তুমি ভালো আছো? বলো। আমরা অধীর আগ্রহে আছি তোমার ইংরেজি রাইমসটা শোনার জন্য। শুরু করো। ক্ল্যাপ ক্ল্যাপ রাইমস বল। আমি স্বপ্নীল ধ্রুব। আমি একটি ক্ল্যাপ ক্ল্যাপ রাইমস বলতে চাই। সেই রাইমসটি পছন্দ। বলো বলো। Clap, clap, clap. 1 2 3. Turn around and boo to me. Hop, hop, hop. 1 2 3. Turn around and boo to me. Jump, jump, jump. 1 2 3. Turn around and boo to me. Hop, hop, hop. 1 2 3. Turn around and boo to Dance. me. Dance and dance. 1 2 3. Turn around and boo to me. Run, run, run. 1 2 3. Turn around and go to me. Thank you. থ্যাংক ইউ সোনামণি, তোমাকে সুন্দর রাইম শোনানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। স্বপ্নীল ধ্রুব, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা একটি গানে চলে আসব। গান নিয়ে আসছে মানসী দত্ত, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা শোনা। এবার গান পরিবেশনা করবেন মানসী দত্ত। মানসী দত্তের গান শোনার জন্য আমরা অধীর আগ্রহে আছি। মানসী দত্ত, শুরু করুন গান।
দেখেছি সাগরে পুরী মানুষ আজ সোনা দেখেছি সাগরে পুরী মানুষ আজ সোনা গাড়ি ঘড়ি 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 ঘুরতে গেলে এবার ঘড়ি 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 ঘুরতে গেলে দেখেছি দেখেছি সাগরে পুরী মানুষ আজ সোনা দেখেছি সাগরে পুরী মানুষ আজ সোনা হাওতারুণী এসেছি কতই রঙে গোকুলে হাওতারুণী এসেছি কতই রঙে সুজনের সঙ্গে হবে দেখাশোনা দাঁড়িয়ে আমার আমার মনে করে আমার হয়ে আর হইল না আমার আমার মনে করে আমার হয়ে আর হইল না দেখেছি দেখেছি সাগরে পুরী মানুষ আজ সোনা দেখেছি সাগরে পুরী মানুষ আজ সোনা মানুষ চিনেছে পেরিতেছি পাগল হয়ে সে মানুষ চিনেছে পেরিতেছি পাগল হয়ে মরমে চলছে আমার মনে বলো বলো প্রেম বিরোহী তার প্রাণ বাজে না বলে বলো প্রেম বিরোহী তার প্রাণ বাজে না দেখেছি দেখেছি সাগরে পুরী মানুষ আজ সোনা দেখেছি সাগরে পুরী মানুষ আজ সোনা দেখে যাও রূপসাগরে দেখে যাও রূপসাগরে বললে বসে করো জোছানা একবার ঘুরতে পেরে মনের মানুষে যেতে আর দিও না ঘুরতে পেরে মনের মানুষে যেতে আর দিও না দেখেছি দেখেছি রূপসাগরে পুরী মানুষ আজ সোনা দেখেছি রূপসাগরে পুরী মানুষ আজ সোনা গাড়ি ধরে ধরে মনে করে ধরতে গেলে পেলে না ধরে ধরে মনে করে ধরতে গেলে আর পেলে না দেখেছি দেখেছি রূপসাগরে পুরী মানুষ আজ সোনা রূপসাগরে পুরী মানুষ আজ সোনা দেখেছি সকলকে অসংখ্য ধন্যবাদ। চমৎকার গান শোনালেন আমাদের মনীষী দত্ত, খুবই সুন্দর, অসাধারণ। তাকে অসংখ্য ধন্যবাদ এমন মনোমুগ্ধ দেশাত্মবোধক একটি গান শোনানোর জন্য। এরপর আবার আসছে মনীষী দত্ত একটি কবিতা নিয়ে, বৈশাখী কবিতা। কবিতা আবৃত্তি করার জন্য মনীষী দত্তকে অনুরোধ করছি। আদাব সকলকে, আমি মানস দত্ত, আমি সপ্তম শ্রেণীর একজন ছাত্রী। আবৃত্তি করছি কবি আল মাহমুদের বসে কবিতা। যে বাতাসে বুড়ো হাঁসের ঝাঁক ভেঙে যায়, জেটের পাখা দুমড়ে সে ছাড় মারে, নদীর পানে শূন্যে তুলে দেয় ছড়িয়ে, নুয়ে দেয় টেলিগ্রাফের থামগুলোকে, সেই পবনের কাছে আমার এই মিনতি। তিষ্ট হাওয়া, তিষ্ট মহা প্রতাপশালী, গরিব মাঝি পালের দড়ি ছিঁড়ে কি লাভ, কি সুখ বলো, উড়িয়ে দিয়ে চাষের ভিটে। বেগুন পাতার বাসা ছিঁড়ে টুনটুনিতে উল্টে ফেলো দুঃখিনী মায়ের ভাতের হাড়ি। হে দেবতা, বলো তোমার কি আনন্দ, কি মজা পাও,
বাবুই পাখির ঘর উড়িয়ে। রামায়ণে পড়েছি যার কীর্তি গাথা, সে মহাবীর হনুমানের পিতা তুমি। কালিদাসের মেঘদূতে যার কথা আছে, তুমি নাকি সেই দয়ালু মেঘের সাথী। তবে এমন নিঠুর কেন হলে পবন, উড়িয়ে নিলে গরিব মাঝির ঘরের খুঁটি। কিন্তু যারা লোক ঠুকে প্রাসাদ গড়ে, তাদের কোনো ইচ্ছা সাথে পারলে না তো। হায় রে, কত সুবিচারের গল্প শুনে। তুমি নাকি বাহন রাজা সলিমানের, যার তলোয়ারে অত্যাচারের কাট্ট মাথা অহমিকা অট্টালিকার গড়িয়ে দিত। কবিদের এক মহান রাজা রবীন্দ্রনাথ তোমার কাছে দাঁড়িয়েছিলেন করজোড়ে, যার পুরনো শুষ্ক মরা অদরকারি কাল বসে একটি ফই উড়িয়ে দিতে। ধ্বংস যদি করতে চাও তবে সন্তুপান ধ্বংস করো বিভেদকারী পরগাছাদের। পরিশ্রমী গড়ছে যারা মস্ত দালান, বাড়তি তাদের বাহাদুরি গড়িয়ে ফেলো। সকলকে ধন্যবাদ। মানসী দত্ত সব দিক দিয়ে পারদর্শী, যেমন গানে তেমন কবিতা আবৃত্তিতে। তাকে কি বলে যে ধন্যবাদ দিব, আসলে ধন্যবাদ দিয়ে তাকে ছোট করতে চাই না, তাকে সামনে ফেলে একটি ফুলের মালা দিয়ে বরণ করে নিতাম। ধন্যবাদ মানসী দত্তকে। এরপর আমাদের ছোট্ট সোনামণি একটি কবিতা নিয়ে আসছে। ছোট্ট সোনামণি আব্দুল আল আজমাইন আমাদেরকে একটি ছড়া শোনাবেন, আম পাতা জোড়া জোড়া। আব্দুল আল আজমাইন, তোমাকে এই কবিতা আবৃত্তি করার জন্য অনুরোধ করছি। কবিতার পরে তো কিন্তু আমি কিছু পদ এইবার কিন্তু রাইসের প্লেন আব্দুল্লাহ আল আজমাইন, আমাদের ছোট্ট সোনামণি বাবু, তুমি কোথায় আছো? তোমার কবিতা শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। আব্দুল্লাহ আল আজমাইন। আমাদের ছোট সোনামণি মনে হয় ঘুমিয়ে গেছে। এই ফাঁকে নূরে জান্নাত কিছু বলতে চাচ্ছে, তার কথা একটু আমরা শুনি। তুমি ইংলিশে ভালো বলতে পারো। আচ্ছা বলো বলো। এই রাইমসটা আমার অনেক পছন্দের। এইটা আমার প্লেয়ের সবচেয়ে পছন্দের রাইমস ছিল। আমার খুবই ভালো লাগতো এটা পড়তে। ধন্যবাদ নূরে জান্নাতকে, তার এই রাইমসটা অনেক ভালো লেগেছে, এই জন্য সে নাম বলতে পারেনি। তাই বাবা, আর তোমার মাক্কা কোথায়? আমাকে কাঁধে তুলতে। প্রিয় উপস্থিতি, শিশুদের উৎসাহ দেওয়া আমাদের সবার দায়িত্ব। তাই তাদের প্রতিটি পরিবেশনার পর আমরা করতালি ও শুভকামনার মাধ্যমে উৎসাহিত করব। যাই হোক, আমাদের এই মুক্ত আলোচনা এবং ঈদ আড্ডা অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেবেন আজকের সভাপতি। তার এই বক্তব্যের মাধ্যমেই সমাপ্ত ঘোষণা করতে চাচ্ছি। আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয় সম্মানিত আসলাম উদ্দিন স্যার, তিনি সমাপনী বক্তব্যের মাধ্যমেই আজকের অনুষ্ঠান শেষ করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সবাইকে আবার ঈদ মোবারক। তো আমি আমার সমাপনী বক্তব্যের আগে ছোট্ট একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, যাতে
এখান থেকে আসলে আমার জীবনের একটা কিছু ধারণা বা আমার জীবনের একটা পরিবর্তন হয়। সেই অভিজ্ঞতাটা হয়তোবা আমার মনে হচ্ছে যে আপনাদের সাথে যদি শেয়ার করি বা এখানে যারা সোনামণি যারা আমাদের এই পারফরম্যান্স এ অংশগ্রহণ করেছে, তাদেরও হয়তোবা কোনো কাজে আসতে পারে বলে আমি মনে করি। এইজন্য আমি আমার এই অভিজ্ঞতাটা শেয়ার করব। আসলে আমার হয়তো এখানে ২-১ জনে জানেন, আমি বাংলাদেশ চলচ্চিত্রের ২ টি ছবিতে অভিনয় করেছি। তো ১ম ছবির একটা অভিজ্ঞতা আপনাদের সাথে জাস্ট শেয়ার করব। ঠিক কিছুক্ষণ আগে যে কথাটা বলেছিলাম যে আমি কোনো প্রফেশনাল শিল্পী নই। একইভাবে প্রফেশনাল কোনো আমি অভিনেতাও নই। প্রফেশনালি ডক্টর। যখন আমি ওই অভিনয়ের সুযোগ পেলাম, আমার কোনো যোগ্যতা নেই। অভিনয় কেমনে করতে হয়, কিভাবে ডায়ালগ ডেলিভারি দিতে হয়, ক্যামেরার সামনে কিভাবে দাঁড়াতে হয়, কোনো অভিজ্ঞতা নেই। তবে সুযোগ। তো আমার এক ওস্তাদ বলতো যে, "জীবনে যদি কোনো সুযোগ আসে, সুযোগকে কখনো হাতছাড়া করো না।" তো আমার ওস্তাদের সেই কথা অনুযায়ী যেই আমার সুযোগ আসলো, আমার কেন জানি মনে হলো সুযোগটাকে হাতছাড়া করব না। এখন যখন আমি এতে যেখানে অভিনয় মানে শুটিং হচ্ছে, আমাদের এই যে পোবাইল বাঁধন, অনেকেই জানেন এলাকাটা আমাদের পাশেই, গাজীপুরে। তো আমি যখন ওখানে সেটে উপস্থিত হয়েছি, তো আমি জিজ্ঞেস করলাম আমাদের সম্মানিত যিনি পরিচালক, উনাকে জিজ্ঞেস করলাম যে আমার মানে আর্টিস্ট কে? মানে আমি কার সাথে অভিনয়টা করব? বা আমার অভিনয়টা কিসের উপরে? আমাকে পরিচালক মহোদয় বললেন যে, "আপনার যখন শুটিং শুরু হবে তখন বলে দেওয়া হবে। এখন অন্যদেরই চলতেছে। আপনি একটু এদেরটা দেখেন।" যখন শুরু হলো তখন দেখি বাংলাদেশের এমন একজন লোকের সাথে আমার ডায়ালগ, মানে সত্য কথা বলতে আমার হাত পা আগেই কাঁপা শুরু করছে। বাংলাদেশের কিংবদন্তি পরিচালক কাজী হায়াৎ স্যার হলো আমার বাবার অভিনয় করছেন, আমি হলাম তার ছেলে। তো বুঝতেই পারছেন যে এই ধরনের একটা পরিবেশ। মানে আমার তো মানে কি ডায়ালগ বলবো? তার আগেই তো শুরু হয়ে গেছে কাঁপুনি। কিন্তু যখন এটা শুনছি তখন আমি একটা জিনিস মানে একটা শর্ট জাগছে যে উনার সাথে আমার সরাসরি ডায়ালগটা দিতে হবে না। আমার ডায়ালগটা দিতে হবে হলো অর্থাৎ ওই ছবির যে পরিচালক, উনিও কিংবদন্তি পরিচালক শেখ শামীম, উনার সাথে। তা আমি ১ম অবস্থায় মনে করছি যাক, যেহেতু মানে যে পরিচালকের ছবি উনার সাথেই বইসা বলতে হবে কথাগুলো, তো সমস্যা হবে না। তো আমার অভিনয়টা ছিল হলো ঘুষখোর অফিসার। তো আমি যথারীতি গিয়ে টেবিলের সামনে চেয়ারে বসলাম। তো বসার সাথে, সাথে একটা জিনিস অ্যা মানে আমার পরিচালক, যিনি আমার কো-আর্টিস্ট আমার সাথে সহ অভিনয় করছেন বা আমি উনার সাথে সহ অভিনয় করছি। তো উনি পাশেই বসা, পাশের চেয়ারে। তো আমরা একই সাথে উম মানে নায়ককে, ওই ছবির যে নায়ক তাকে আমরা একটা অফার দিব। এই জাতীয় একটা ডায়ালগ। তো ওখানে উনি লক্ষ্য করলেন যে আমার অভিনয়টা হচ্ছে ঘুষখোর অফিসার। তার মানে আমি যে চেয়ারে বসছি, আমি যে খর্বাকৃতি মানুষ, তো ওই চেয়ারের সাথে, ক্যামেরার সাথে আর আমার চেহারার সাথে কোনো কিছুই মিলে না। তো একজন আসলে শিক্ষক বা একজন পরিচালক তারা দূরদর্শী থাকেন সচরাচর। তো উনি সাথে সাথেই একজন ওয়েটারকে ডাক দিয়ে বললেন
যে গত রাতে যে নায়ক এবং নায়িকা ঘুমিয়েছে যে বালিশে, এই বালিশ দুটো নিয়ে আসো। তা আমি আর সবাই তো হু হু করে হেসে দিছে, যে ভাবছে যে আসলে এ হলো নতুন, জীবনে কখনো ডায়লগ দেয় নাই, ক্যামেরার সামনে কিভাবে বসতে হয় তাও জানে না। আবার হলো ঘুষখোর অফিসার, এখন দেহ মোবারক বলতেছে যে এইটার জন্য পারফেক্ট না, ক্যামেরা এটাকে নিতেই আছে না, যে এ একজন ঘুষখোর অফিসার এটা বোঝাও যাচ্ছে না। তো মনে করছে যে পরিচালক হয়তো এটা দিয়ে ওনার ঘুম পাড়াবে। এই ২ টা বালিশ নিয়ে আসতে বলছে। মানে সবাই এইটা ভেবে আরকি হেসে দিছে। তা আমি কি করব? জানেন তো হাসি হলো ছোঁয়াচে। একজন হাসলে আরো ১০ জনে হাসে। হাসি কিন্তু ছোঁয়াচে। তো আমিও সাথে, সাথে হাসতেছি। তো হাসার পরে একটা জিনিস উপকার হইছে যে আমার যে টেনশনটা ছিল কিছুটা মানে কমে আসছে। তো যথারীতি বালিশ আসলো। আসার পরে ঘটনা উল্টা। তো বালিশ আসার পরে পরিচালক বলতেছে যে, "উনার চেয়ারের উপরে বালিশ ২ টা দিয়ে দাও।" তো আমি দাঁড়ালাম। চেয়ারের উপরে বালিশ ২ টা দেওয়ার পরে আমাকে তার উপরে বসায় দিলেন। এইবার ঠিক আছে। এইবার এইবার কারণ পরিচালক যখন বলছে ঠিক আছে, তাহলে আমার কিছু ঠিক আছে। তো যথারীতি ওখানে ডায়ালগ দিলাম। আমার শট, উনি বললেন কাট। আমি বুঝতে পারলাম যে আমি এখন কাট। মানে ওখান থেকে আমি বিদায় আসলাম, যাই হোক। তো এখান থেকে একটা জিনিস আমার জীবনের অভিজ্ঞতা, যে ওই চেয়ারে শুধু একটা বালিশের ভিতরে শুধু তুলা এবং কাপড় ছিল না। ওটা ছিল একজন পরিচালক বা একজন শিক্ষকের সততা, প্রাজ্ঞতা, বিজ্ঞতা, বিশেষ করে তার যে মানে তার যে ছাত্র বা তার যে অনুরাগী, তার যে অনুসারী, তাদেরকে উপরে ওঠানোর একটা দৃঢ় প্রতিজ্ঞা। তো আমি যে জিনিসটা ওখান থেকে শিখলাম, যে একজন শিক্ষক যদি বা একজন পরিচালক যদি চেষ্টা করে মানুষকে তার উচ্চতায় নয়, তার যে সম্মানবোধের দিক, যেটাকে বলে সম্মানিত করতে পারেন। তো আপনাদের সবাইকে এই ঈদ আড্ডায় আবারও স্বাগতম, আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের এই অনুষ্ঠান থেকে